আসসালামু আলাইকুম। আচ্ছা, কি অবস্থা সবার? ভালো আছো? আচ্ছা, কি অবস্থা সবার? হ্যাঁ, রিমা ইসলাম, ওয়ালাইকুম সালাম। ওকে, আসো আমরা শুরু করি দ্রুত। আজকে আমরা পড়ব বোটানি চ্যাপ্টার 8। বোটানি চ্যাপ্টার 8। ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুমিত ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? ঠিক আছে। বোটানি চ্যাপ্টার 8, এটা কি টিস্যু ও টিস্যু তন্ত্র, তাই না? অধ্যায়টার নাম হচ্ছে টিস্যু ও টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্র, এটা নিয়ে আমরা পড়বো আজকে। ওকে। আচ্ছা, তাহলে টিস্যু এবং টিস্যু তন্ত্র থেকে আমরা প্রথমে যে বিষয়টা পড়বো, আমাদের এই অধ্যায়ে স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু এই দুটো টপিক নিয়ে আলোচনা করা আছে। তো এই দুটো বিষয় সম্পর্কে আমরা পড়বো। ওকে, তাহলে আসো আমরা প্রথমে যে বিষয়টা পড়বো, সেটা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী স্থায়ী টিস্যুর পার্থক্যটা আমরা পড়বো, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম পার্থক্য। হ্যাঁ, ইরফান নতুন অধ্যায় শুরু করলা? হ্যাঁ, নতুন অধ্যায় শুরু করছি। আমাদের সপ্তম অধ্যায় শেষ, 11 অধ্যায় আমি অনেকগুলো ভিডিও বানায় রাখছি অলরেডি ইউটিউবে। পাশাপাশি আমরা গত ক্লাসে বেশ কিছু টপিক পড়ছি, ঠিক আছে? তো 11 অধ্যায়টাও শেষ, আজকে নতুন অধ্যায়টা শুরু হবে। ওকে, আচ্ছা। তো ভাজক টিস্যু নামটা শুনেই বোঝা যাচ্ছে যে যে টিস্যুটা ভাগ হয় সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর ভাজক টিস্যু থেকে এক সময় এই স্থায়ী টিস্যুটার জন্ম হয়, ঠিক আছে? যে সকল টিস্যু আর ভাগ হতে পারে না, হ্যাঁ, অর্থাৎ বয়স্ক হয়ে যায় যে টিস্যুগুলা, সেগুলোকে বলা হয় স্থায়ী টিস্যু। তাহলে আমি কি বলতে পারি ভাজক টিস্যু সম্পর্কে? আমরা বলতে পারি এটা বিভাজন ক্ষমতা সম্পন্ন। বিভাজন ক্ষমতা সম্পন্ন। ওকে। আর এটা কি? এটা বিভাজন ক্ষমতাহীন। এটার কোনো বিভাজন ক্ষমতা নাই। বিভাজন ক্ষমতাহীন, এই কথাটা বলতে পারি। ওকে, এরপর আসো 2 নম্বর যে কথাটা বলতে পারি, ভাজক টিস্যু যেহেতু ভাগ হয়, ভাগ হওয়ার জন্য কি কোষ টিস্যুগুলো অবশ্যই জীবিত হবে, তাই না? জীবিত না হলে সে ভাগ হবে কিভাবে? তাহলে ভাজক টিস্যুর যে কোষগুলা সেগুলো কি অবশ্যই জীবিত, ঠিক আছে? আর স্থায়ী টিস্যু এটা জীবিত হতে পারে আবার মৃত হতে পারে। তাহলে জীবিত বা মৃত। ওকে, এরপর আসো ভাজক টিস্যু, যেটা ভাজক টিস্যুর কোষগুলো কোষগুলো সমবাসীয়। সমবাসীয়, এই কথাটা মনে রাখো। ব্যাস হচ্ছে সমান, ঠিক আছে, ভাজক টিস্যুর। আচ্ছা, 11 অধ্যায় করছি তোমারটা। ওকে, ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ভাজক টিস্যুর কোষগুলা কেমন? সমবাসীয়। তবে এখানে কোষগুলো কেমন? এগুলো হচ্ছে গোলাকার, হ্যাঁ, বা সমবাসীয় নয়, এই কথাটা আমরা বলতে পারি। সমবাসীয় নয়, এই কথাটা আমরা বলতে পারি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপর আসো ভাজক টিস্যুর, আমি বললাম যে কোষগুলো সমবাসীয়, তাহলে আকার কি কি বা আকৃতি কি কি, আকৃতিগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে ভাজক টিস্যুর আকৃতিগুলা কেমন? বিভিন্ন আকৃতির হইতে পারে। আকৃতিগুলা এভাবে মনে রাখতে পারো, আডিপস, এই ওয়ার্ডটা দ্বারা মনে রাখতে পারো। তাহলে ভাজক টিস্যুর আকৃতি কেমন?
ভাজক টিস্যুর আকৃতি হচ্ছে আডিপস। তো আ থেকে মনে রাখো আয়তাকার, আয়তাকার। ওকে, ডিতে ডিম্বাকার, ডিতে ডিম্বাকার। ওকে, পতে পঞ্চভুজাকার, পঞ্চভুজাকার, এবং শতে ষড়ভুজাকার, ষড়ভুজাকার। ক্লিয়ার বিষয়টা? তাহলে ভাজক টিস্যুর আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, সেটা আয়তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, ষড়ভুজাকার হতে পারে, অথবা পঞ্চভুজাকার হতে পারে। ওকে, আর স্থায়ী টিস্যুর আকৃতি মনে রাখো, এদের আকৃতি হচ্ছে গোলাকৃতি, গোলাকার। এদের আকৃতি হচ্ছে গোলাকার। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো ভাজক টিস্যুর যে আকৃতি এটা নরমালি, ভাজক টিস্যুর যে আকৃতি এটা নরমালি ষড়ভুজাকার হয়। তো আমরা একটা ষড়ভুজাকার গঠন দেখাই তোমাদের, দেখো একটু খেয়াল করে দেখো ভাজক টিস্যুগুলো দেখতে কেমন। ভাজক টিস্যুগুলো দেখতে কিছুটা এই যে এমন, ভাজক টিস্যুগুলো দেখতে কিছুটা এমন। ঠিক আছে, দেখো তো ষড়ভুজাকার আমরা তিনটা টিস্যু দেখাইছি বা তিনটা কোষ দেখাইছি। হ্যাঁ, ষড়ভুজাকার আমরা কি দেখাইছি? তিনটা কোষ দেখাইছি। ঠিক আছে, আর এটার আকৃতি যেহেতু গোলাকার, তাহলে গোলাকার আকৃতিটাও আমরা তোমাদের একটু দেখাই দিই। দেখো গোলাকার দেখতে কেমন, এই যে এটা হচ্ছে গোলাকার। বুঝছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে ষড়ভুজাকার, তাহলে ভাজক টিস্যুগুলো দেখতে কেমন? ষড়ভুজাকার। আর এগুলো দেখতে কেমন? গোলাকার। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, একটা বিষয় খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা কোষ, এইটা একটা কোষ, এইটা একটা কোষ। এই তিনটা কোষ যখন আমি আঁকাইছি গোলাকার কোষ, তখন কি যে এই জায়গাটা মাঝখানের এইটুকু অংশ দেখো তো একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে না? মাঝখানের এই অংশটুকু কি একটু ফাঁকা জায়গা আছে না? তাহলে এই কথাটা আমরা বলতে পারি, যেহেতু স্থায়ী টিস্যুর এগুলা গোলাকার, কোষগুলা গোলাকার, তাহলে কি এখানে অন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান থাকে। ঠিক আছে, তাহলে এটা সম্পর্কে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি স্থায়ী টিস্যু সম্পর্কে আমরা বলতে পারি যে স্থায়ী টিস্যুতে আন্তঃকোষীয়, অন্ত না, আন্তঃকোষীয় কোষীয় ফাঁক বিদ্যমান, বিদ্যমান। কিন্তু এইটার দিকে একটু খেয়াল করে দেখো তো, ভাজক টিস্যুর দিকে খেয়াল করে দেখো তো, এই তিনটা কোষের মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে? কোনো ফাঁকা জায়গা কিন্তু নাই। তার মানে কি এখানে আন্তঃকোষীয় ফাঁক নাই, আন্তঃকোষীয় কোষীয় ফাঁক নাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে। এবার একটু খেয়াল করে দেখো, মনে রাখো ভাজক টিস্যুর যে নিউক্লিয়াসটা, ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা আকারে কিছুটা বড় হয়, নিউক্লিয়াস আকারে বড় হয়, আকারে বড় হয়। ঠিক আছে, আর স্থায়ী টিস্যু এটার যে নিউক্লিয়াসটা তুলনামূলক ছোট। এটার নিউক্লিয়াস তুলনামূলক ছোট, তুলনামূলক ছোট। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমি যদি এখানে নিউক্লিয়াস গুলো দিয়ে দিই, ধরে নাও এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস গুলো তো বড় কিছুটা, তাই না? নিউক্লিয়াস গুলো বড়, আর এইখানে নিউক্লিয়াস গুলো কেমন হবে? ছোট হবে। তাহলে এখানে নিউক্লিয়াস গুলো যেহেতু বড়, দেখো তো দেখতে মনে হচ্ছে না যে একদম কেন্দ্রে অবস্থান করতেছে? এখানে তো সাইডে দেওয়ার সুযোগ নাই, যেহেতু নিউক্লিয়াস গুলো বড়। এইটার এই একটা বক্সের মধ্যে যদি একটা বড় গোল্লা আঁকাই, তাহলে সেটা মাঝখানে হওয়ার সম্ভাবনাটাই বেশি, বা দেখে মনে হবে যে আসলে মাঝখানে আছে। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো তো, মনে হচ্ছে না যে একটু সাইডের দিকে আছে? ঠিক আছে, তো এই কথাটাই মনে রাখো যে এটা নিউক্লিয়াস আকারে বড় এবং কোথায় অবস্থান করে? কেন্দ্রে অবস্থান করে। এটা কেন্দ্রে অবস্থান করে। ঠিক আছে, কিন্তু স্থায়ী টিস্যুতে এটার নিউক্লিয়াস তুলনামূলক ছোট এবং কোথায় অবস্থান করে? পরিধিতে অবস্থান করে, পরিধিতে অবস্থান করে। এরপর সব ভাজক টিস্যুর আরো একটি স্পেশাল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্লাস্টিডগুলা
প্লাস্টিড প্রোপ্লাস্টিড হিসেবে অবস্থান করে, প্রোপ্লাস্টিড হিসেবে অবস্থান করে। আর এখানে কি, এখানে প্রোপ্লাস্টিড হিসেবে অবস্থান করে না। হ্যাঁ, আচ্ছা, এবার আসো একটা ইউনিক বৈশিষ্ট্য মনে রাখো। স্থায়ী টিস্যুর যে কোষ প্রাচীরটা আছে স্থায়ী টিস্যুর, এই কোষ প্রাচীরে নকশা দেখা যায়। তাহলে স্থায়ী টিস্যুর কোষ প্রাচীরে কি দেখা যায়? নকশা দেখা যায়। কিন্তু এইখানে কোষ প্রাচীরে কোনো নকশা দেখা যায় না, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, এটার কোষ প্রাচীরে কোনো নকশা দেখা যায় না। ক্লিয়ার বিষয়টা? ওকে, বুঝতে পারছো? কে কে আছো বলো তো, বুঝছো কিনা আমাকে বলো। ওটার কোষ প্রাচীরে নকশা দেখা যায়, আর এটার কোষ প্রাচীরে কোনো ধরনের নকশা দেখা যায় না। বুঝছো? বুঝছো কে কে? হ্যাঁ, বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে পারি যে ভাজক টিস্যুর যে এটা আছে, ভাজক টিস্যুর যে সাইটোপ্লাজম নিয়ে আমরা বলতে পারি কথা। তো মনে রাখো, ভাজক টিস্যুর যে সাইটোপ্লাজম এটা যেহেতু সবসময় ভাগ হইতে থাকে বা বিভাজিত হইতে থাকে, মনে রাখো সাইটোপ্লাজম কিছুটা ঘন থাকে। ঠিক আছে, আর এইখানে মনে রাখো সাইটোপ্লাজমটা তুলনামূলক কম ঘন। ঠিক আছে, আরো একটা বৈশিষ্ট্য আমি বলতে পারি, এটা যেহেতু সবসময় ভাগ হচ্ছে, ঠিক আছে, এখানে কোনো বর্জ্য পদার্থ থাকার কথা না, যেহেতু সবসময় ভাগ হয়ে যাচ্ছে, এখানে সবসময় একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হচ্ছে, সবসময় নতুন কোষ সৃষ্টি হচ্ছে, তাই না? তো এইখানে কোনো ধরনের কোষ গহ্বর বা কোনো বর্জ্য পদার্থ থাকার কথা না। কিন্তু স্থায়ী টিস্যু এটা যেহেতু কখনোই ভাগ হচ্ছে না, এখানে কি একটা কোষ গহ্বর সৃষ্টি হয়, কোষ গহ্বরের মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি কোষ গহ্বর থাকে না, আর এখানে কোষ গহ্বর থাকে, এই কথাটা মনে রাখো। ক্লিয়ার? ওকে, তোলা হলে বলো, তোলা হলে আমাকে জানাও। তোলা হয়েছে? কে কে আছো? হ্যাঁ, ওকে, তোলা হয়েছে। ঠিক আছে, এবার আসো, আমরা এই যে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু নিয়ে আমাদের এই অধ্যায়ে পড়া কম আছে, আমরা ভাজক টিস্যু নিয়ে নরমালি পড়বো এখন। ঠিক আছে, স্থায়ী টিস্যু নিয়েও পড়া আছে অনেক কিছু। তো আমরা এই ভাজক টিস্যুটা নিয়ে একটু পড়ি। ওকে, আচ্ছা, তো ভাজক টিস্যুর প্রকারভেদ আমরা পড়ি, ভাজক টিস্যুর প্রকারভেদ, এবং এই প্রকারভেদ গুলার নাম মুখস্থ রাখতে হবে, এবং এখান থেকে সিকিউ আসবে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, এই টপিকটা সিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে দিলাম। তো ভাজক টিস্যুর প্রকারভেদ, এটা বিভিন্ন ভাবে প্রকারভেদ করা যায়। ভাজক টিস্যু মানে কি? যে টিস্যুগুলো ভাগ হয়। ঠিক আছে, এখন বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে ভাজক টিস্যুর প্রকারভেদ করা হয়। যেমন আমি যদি বলি উৎপত্তি অনুসারে, তাহলে উৎপত্তি অনুসারে 3 প্রকার, এই কথাটা মনে রাখো। সব ক্ষেত্রেই 3 প্রকার। ঠিক আছে, যে আমি যেটাই বলি সবকিছুর ক্ষেত্রেই 3 প্রকার। ঠিক আছে, তাহলে উৎপত্তি অনুসারে 1 নাম্বার হচ্ছে মনে রাখো প্রারম্ভিক, 2 নাম্বার হচ্ছে প্রাইমারি, আর 3 নাম্বার হচ্ছে সেকেন্ডারি। ওকে, তাহলে 1 নাম্বার হচ্ছে প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। তাহলে প্রারম্ভিক মানে কি? শুরু,
প্রারম্ভিক মানে কি একদম শুরু, যেখানে ভাজক টিস্যু শুরু হয় বা কোনো একটা টিস্যুর সবচেয়ে উঁচু উঁচু জায়গা যেটা, সেটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক। বা কোনো একটা মুকুল মুকুল অবস্থায় কি সেটা আস্তে আস্তে ভাগ হওয়া শুরু হচ্ছে না, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। ওকে, আচ্ছা এরপর আসো প্রাইমারি। দেখো একটা মানুষের প্রথম চাহিদা কি বা প্রাইমারি চাহিদা কি? ধরে নাও যে একটা মানুষের লম্বাও হইতে হবে, মোটাও হইতে হবে, কিন্তু প্রাইমারি চাহিদাটা কি? একটা মানুষ চায় যে আমি ফার্স্টে লম্বা হব, তারপরে চাইলে মোটা হব, ঠিক আছে, এটাই না? তাহলে প্রাইমারি চাহিদাটা কি একটা গাছের? একটা গাছেরও প্রাইমারি চাহিদা হচ্ছে সে ফার্স্টে লম্বা হতে চায়, এবং সেকেন্ডারি চাহিদাটা কি, তার ব্যাস বৃদ্ধি হতে চায়। হ্যাঁ, তাহলে সে কি লম্বা, আর এখানে কি ব্যাস বৃদ্ধি। সেকেন্ডারি টিস্যুর কাজ কি, ভাজক টিস্যুর কাজ হচ্ছে ব্যাস বৃদ্ধি করা। ক্লিয়ার বিষয়টা? তো সেকেন্ডারি ভাজক টিস্যু অর্থাৎ ব্যাস বৃদ্ধি করে উদ্ভিদের মধ্যে যেই টিস্যুগুলা, সেগুলোকে বলা হয় ক্যাম্বিয়াম। ঠিক আছে, তাহলে ব্যাস বৃদ্ধি করে কে? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম, হ্যাঁ, বা কর্ক ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম বা কর্ক ক্যাম্বিয়াম আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে কর্ক ক্যাম্বিয়াম বা ক্যাম্বিয়াম এই কথাটা যেখানেই পাবা বুঝবা যে সেটা একটা উদ্ভিদকে মোটা করে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে, অবস্থান অনুসারেও তিন প্রকার, সব ক্ষেত্রে আমি বলছি তিন প্রকার। ঠিক আছে, তাহলে অবস্থান অনুসারে এক নম্বর হচ্ছে শীর্ষস্থ, একদম যদি মাথায় থেকে, একটা গাছের একদম মাথায় থাকে, হ্যাঁ, যে ভাজক টিস্যুগুলা থাকে সেগুলো হচ্ছে শীর্ষস্থ। শীর্ষস্থ। দুই নম্বর হচ্ছে ইন্টার ক্যালোরি। ইন্টার ক্যালোরি। এবং দুই নম্বর হচ্ছে পার্শ্বীয়। পার্শ্বীয়। ঠিক আছে, তাহলে অবস্থান অনুসারে তিন প্রকার। একটা হচ্ছে শীর্ষস্থ, একদম সবার উপরে যে ভাজক টিস্যুটা থাকে সেটা কি, সেটা হচ্ছে শীর্ষস্থ। ইন্টার ক্যালোরি। ইন্টার ক্যালোরি হচ্ছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেই ভাজক টিস্যুটা থাকে সেটাকে বলা হয় ইন্টার ক্যালোরি। ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী একটা পর্যায়। ঠিক আছে, তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যুটা থাকে সেটাকে বলা হয় ইন্টার ক্যালোরি। এবং পার্শ্বীয় মানে কি? যেটা পাশে থাকে, পাশের দিকে থাকে, সেটাকে বলা হয় ইন্টার ক্যালোরি। তাহলে পাশে থাকার মানে কি? গাছের যদি পাশে থাকে তাহলে কি সেটা গাছকে মোটা তাজা করবে না? অবশ্যই গাছের ব্যাস বৃদ্ধি করবে। তাহলে আমরা পার্শ্বীয়কে কি বলতে পারি? অবশ্যই ব্যাস বৃদ্ধি করা কোন ভাজক টিস্যুর কাজ? সেকেন্ডারি ভাজক টিস্যুর কাজ। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যুকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু বলতে পারি। এটাকে সেকেন্ডারির সাথে তুলনা করতে পারি, সেকেন্ডারি। ওকে, আর উপরে দুইটা তাহলে কি? উপরে দুইটা হচ্ছে প্রাইমারি। তার মানে কি এরা উদ্ভিদকে লম্বা বানায়, প্রাইমারি। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে পারো। ক্লিয়ার? ওকে, এরপর আসো উৎপত্তি অনুসারে গেল, অবস্থান অনুসারে গেল, এবার হচ্ছে কাজ অনুসারে। এবার আসো, এবার হচ্ছে কাজ অনুসারে। তিন নম্বর, কাজ অনুসারে। তাহলে কাজ অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? এই ক্ষেত্রেও ভাজক টিস্যু তিন প্রকার। হ্যাঁ, আচ্ছা, ওই যে তোমরা একটা মিম দেখছো নাকি? ওই যে ভগ্নাংশ তিন প্রকার, তিন প্রকার দেখছো তোমরা? এই পড়াগুলো ওইভাবে পড়াইতে হবে না, যে উৎপত্তি অনুসারে তিন প্রকার, তিন প্রকার। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তোমরা একটু ভিডিও বানাই দিও তো আমাকে, নেচে নেচে। হ্যাঁ, ওকে। কাজ অনুসারে কয় প্রকার? তাহলে কাজ অনুসারে তিন প্রকার। ঠিক আছে, কি কি? এক নম্বর হচ্ছে মাস। দুই নম্বর হচ্ছে প্লেট। এবং তিন নম্বর হচ্ছে রিব। মাস, প্লেট এবং রিব। ওকে, আচ্ছা, বুঝতেছো তোমরা? বলো তো, বুঝতেছো ভালো করে? ওকে, বুঝতেছো? আচ্ছা, তো কাজ অনুসারে তিন প্রকার, একটা হচ্ছে মাস, একটা হচ্ছে প্লেট এবং আরেকটা হচ্ছে রিব।
তো এখানে রিব কথাটার অর্থ কি জানো? এই রিব কথাটার অর্থ কি জানো? রিব হচ্ছে আমাদের বুকের এই যে পাঁজর, এই পাঁজরের যে হাড়গুলো আছে না, এই পাঁজরের হাড়গুলাকে বলা হয় রিব। ঠিক আছে, তাহলে রিব মানে কি? রিব মানে হচ্ছে আমাদের বুকের যে পাঁজর আছে, পাঁজরের হাড়গুলাকে বলা হয় রিব। ওকে, তো রিব, তাহলে রিব গুলা দেখতে কেমন বলতো? এই যে এরকম দেখতে, এরকম দেখতে। তাহলে আমরা বলতে পারি রিব, রিব সম্পর্কে মনে রাখো, রিব একটা মাত্র তলে বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে রিব কয় তলে বিভাজিত হয়? এটা এক তলে বিভাজিত হয়, এক তলে বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে রিবের উদাহরণটা কি? মনে রাখো, রিবের উদাহরণ হচ্ছে মজ্জা রশ্মি। রিবের উদাহরণ কি? রিবের উদাহরণ হচ্ছে মজ্জা রশ্মি। ওকে, দেখো মজ্জা রশ্মির মধ্যে কি আছে? র আছে। রিবের মধ্যেও কি আছে? র আছে। রতে রিব, রতে মজ্জা, রশ্মি, রশ্মি। ঠিক আছে, তাহলে এই র দ্বারা মনে রাখতে পারো। ওকে, এরপর আসো প্লেট। প্লেট, প্লেট সম্পর্কে তোমরা এটা মনে রাখতে পারো। প্লেট একটু খেয়াল করে দেখো, প্লেট মানে কি? আমরা যেখানে খাবার খাই সেটাই তো প্লেট, তাই না? তো আগের দিনে কি করা হতো? আগের দিনে বিভিন্ন পাতাকে প্লেট হিসেবে ব্যবহার করা হতো, তাই না? যেমন কলা পাতা, কলা পাতা কি কি প্লেট হিসেবে ব্যবহার করা হতো। তাহলে একটা প্লেটের কয়টা তল থাকে বলতো? একটা প্লেটের উপরের তল আছে, আর একটা নিচের তল আছে, তাই না? তাহলে একটা প্লেট কয় তলে বিভক্ত? এখানে দুই তলে বিভক্ত, দুই তলে বিভাজিত হয়, দুই তলে বিভাজিত হয়। তো এই প্লেটের আসলে কাজটা কি? প্লেটের কাজ হচ্ছে এটা একটা উদ্ভিদের আয়তন বৃদ্ধি করে। কি করে? আয়তন বৃদ্ধি করে। প্লেটের কাজ কি? এটা আয়তন বৃদ্ধি করে। এবং প্লেটের উদাহরণটা মনে রাখো, পথে প্লেট, ওই যে পাতাই, পাতা আমরা কি হিসেবে ব্যবহার করি? প্লেট হিসেবে ব্যবহার করতাম আগে, তাই না? বা আগের দিনের মানুষরা। তাহলে প্লেটের উদাহরণ হচ্ছে পাতা, এই কথাটা মনে রাখো। এবং মাছ সম্পর্কে মনে রাখো, এটা যদি একতল হয়, এটা যদি দুই তল হয়, এটা বহুতলে বিভাজিত হয়। ঠিক আছে, এটা বহুতলে বিভাজিত হয়, বিভাজিত হয়। ক্লিয়ার বিষয়টা? এবং যেহেতু বহুতলে অনেকগুলো তলে বিভাজিত হচ্ছে, এটার কারণে একটা উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, একটা উদ্ভিদকে কি করে? ঘনত্ব বৃদ্ধি করে, ঘনত্ব বৃদ্ধি করে। ওকে, এবং এই মজ্জা রশ্মি, পাতা, এগুলা বাদে যা কিছু আছে বইয়ে একটু দেখবা, যেমন বর্ধিষ্ণু মূল আছে, হ্যাঁ, হাবি যাবে, আরো অনেক কিছু আছে। ওইগুলা কার উদাহরণ? মাছের উদাহরণ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মাছ, প্লেট, রিব। ওকে, এবং লাস্ট ওয়ান আমাদের আরেকটা পড়তে হবে। আমরা পড়ছি কি? উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে। আরেকটা হচ্ছে কি কি আমরা বললাম? উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে, এবং আরেকটা হচ্ছে, আচ্ছা কাজ অনুসারে কেন? এটা তো কোষ বিভাজন অনুসারে, তাই তো মেলে না। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, ভুল হয়েছে। কোষ বিভাজন অনুসারে, কোষ বিভাজন অনুসারে। ঠিক আছে, ওকে, বুঝতেছো তোমরা? তোলা হয়েছে এতটুকু? তাহলে মিশাই দিব। মাছ না, মাছ না, মাস, স, স দন্তাস স। ঠিক আছে, তাহলে এবার আসো 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে কাজ অনুসারে। কাজ অনুসারে, কাজ অনুসারে কয় প্রকার? কাজ অনুসারেও 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে প্রোটোডার্ম, প্রোটোডার্ম। 2 নাম্বার হচ্ছে প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম। আরেকটা হচ্ছে 3 নাম্বার গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম। ঠিক আছে, তাহলে কাজ অনুসারে কয় প্রকার? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে প্রোটোডার্ম, নামের মধ্যে আছে ডার্ম। এখানে ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। তাহলে প্রোটোডার্মের কাজ কি বলতো?
কাজ অনুসারে, তাহলে প্রোটোডার্মের কাজটা কি? প্রোটোডার্মের কাজ হচ্ছে এটা ত্বক তৈরি করে। একটা উদ্ভিদের ত্বক তৈরি করে কে? প্রোটোডার্ম। ত্বক ত্বক তৈরি করে। প্রোকাম্বিয়াম, প্রোকাম্বিয়াম এটা হচ্ছে এই যে নামের মধ্যে আছে ক্যাম্বিয়াম, আর ক্যাম্বিয়াম থাকা মানে কি? আমি কি বলছি? উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করে কে? ক্যাম্বিয়াম। তার মানে কি? ক্যাম্বিয়াম তৈরি করে। প্রোকাম্বিয়ামের কাজ কি? প্রোকাম্বিয়ামের কাজ হচ্ছে এটা ক্যাম্বিয়াম তৈরি করে। ক্যাম্বিয়াম তৈরি করে, এর সাথে আরো কিছু জিনিস তৈরি করে, যেমন জাইলেম, জাইলেম আরেকটা ফ্লোয়েম তৈরি করে। জাইলেম ফ্লোয়েম তৈরি করে। ঠিক আছে, এই কথাটা মনে রাখো। এবং গ্রাউন্ড মেরিস্টেম, তাহলে এই যে ত্বক, জাইলেম, ফ্লোয়েম বাদে যা কিছু আছে সবকিছু কার কাজ? এই গ্রাউন্ড মেরিস্টেমের কাজ। যেমন গ্রাউন্ড মেরিস্টেম এখানে কি কি তৈরি করে? কর্টেক্স তৈরি করে। কর্টেক্স তৈরি করে, তারপরে মজ্জা, মজ্জা, মজ্জারশ্মি, মজ্জারশ্মি, পেরিসাইকেল, এগুলো তৈরি করে। ঠিক আছে, এগুলা তৈরি করে। ক্লিয়ার বিষয়টা? ওকে, বুঝতে পারলে আমাকে জানাও বুঝছো কিনা। না না, এই অধ্যায়টা আজকের মধ্যে কমপ্লিট হবে না, এই অধ্যায়টা কালকে হবে, কালকে কমপ্লিট হবে। ওকে, মজ্জারশ্মির পরে আর কি কি আছে এটা জানো তো? জানো না? গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে আর কি কি আছে? পেরিসাইকেল আছে, পেরিসাইকেল বা পরিচক্র, এগুলো পড়বো। গ্রাউন্ড মেরিস্টেম সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, প্যারা নেওয়ার কোনো কিছু নাই, এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। বিস্তারিত পড়া আছে, এই যে এখানে তিনটা নিয়ে আলোচনা করছি না, এই যে প্রোটোডার্ম, এই ডার্ম সম্পর্কে আলোচনা করব আমরা। এই যে জাইলেম, ফ্লোয়েম নিয়ে আলোচনা করব আমরা। কর্টেক্স, মজ্জারশ্মি, পেরিসাইকেল, এগুলো সবকিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্যারা নেওয়ার কিছু নাই, বুঝতে পারবা এগুলো কি জিনিস। ওকে, আচ্ছা, আপাতত বুঝতে পারছো কিনা এতটুকু এটা বলো। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাহলে এবার আসো, এবার আমরা এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ, আচ্ছা এই যে এখানে যে তিনটা প্রকার আমি লিখে দিছি না, তোমাকে পরীক্ষায় ডাইরেক্ট এই প্রশ্নটাই করবে যে অবস্থান অনুসারে কয় প্রকার, আর এই যে কোষ বিভাজন অনুসারে কয় প্রকার। তোমাকে একদম হুবহু এই তিন প্রকার এভাবে লিখে দিতে হবে। ঠিক আছে, এটা একদম ঠাড়া মুখস্থ করে যাবা, এখান থেকে একটা কোশ্চিন হওয়ার সম্ভাবনা আছে। সিকিউতে গ নাম্বার অথবা ঘ নাম্বারে একটা কোশ্চিন পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, জাস্ট এই নামগুলো মুখস্থ রাখবা। যদি বিস্তারিত নাও পড়তে পারো, উদাহরণগুলো যদি নাও মনে থাকে, জাস্ট নামগুলো পড়বা, এখান থেকে কমন আসবে। ওকে, ঠিক আছে, এবার আসো, এবার আসো, এবার আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্র, তো মনে রাখো একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে বিজ্ঞানী স্যাক্স। বিজ্ঞানী স্যাক্স টিস্যু তন্ত্রকে তিন ভাগে ভাগ করেন। তিন ভাগে ভাগ করেন। ওকে, এক নম্বর যে টিস্যু তন্ত্র সেটাকে বলা হয় এপিডার্মাল টিস্যু তন্ত্র। এপিডার্মাল টিস্যু তন্ত্র। তাহলে এপিডার্মাল টিস্যু তন্ত্র, আচ্ছা সবগুলা লিখে নি। দুই নম্বর হচ্ছে ভাস্কুলার বান্ডল। দুই নম্বর হচ্ছে ভাস্কুলার বান্ডল, এবং তিন নম্বর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম। ওকে, তাহলে টিস্যু তন্ত্র কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র, দুই নম্বর হচ্ছে ভাস্কুলার বান্ডল, এবং তিন নম্বর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তো এখানে এপিডার্মাল কথাটার অর্থ কি দেখো, এখানে ডার্ম কথাটার অর্থ কি? ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক, এবং এপি কথাটার অর্থ হচ্ছে উপরে। এপি কথাটার অর্থ হচ্ছে উপরে। তাহলে এপিডার্ম মানে কি? এপিডার্ম মানে হচ্ছে উপরের ত্বক। যেমন আমাদের
মানুষের দেহের এই যে এই ত্বকটা, এই ত্বকটাকে আমরা কি বলতে পারি? এই ত্বকটাকে আমরা বলতে পারি এপিডার্মিস। হ্যাঁ, আমাদের এটা কি ওপরের ত্বক না? তাহলে এই ত্বকটাকে আমরা বলতে পারি এপিডার্মিস। তো এপিডার্মাল টিস্যুতন্ত্র মানে কি? আমাদের ত্বকে যে টিস্যুতন্ত্রগুলো আছে সেগুলোকে বলা হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র। ঠিক আছে, তো এটা তো আমরা মানুষের ক্ষেত্রে পড়তেছি না, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আসো আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র সম্পর্কে একটু পড়ি। ঠিক আছে, এই দুটো আমরা একটু পরে করব। আমরা ফার্স্টে আসো এপিডার্মাল টিস্যুতন্ত্র সম্পর্কে পড়ি। তো মানুষের ক্ষেত্রে ফার্স্টে চিন্তা করে দেখো, দেখো আমাদের যে ত্বকটা আছে, ত্বকটা আছে বা এপিডার্মিসে কি অনেক ধরনের টিস্যু আছে না? যেমন আমাদের নাকের এই যে এই কাছে কি এখানে তেল বের হয়, যেমন আমার এখন তেল বের হইছে, তাই না? তো এখানে নিশ্চয় তেল গ্রন্থি আছে। আবার দেখো আমাদের এখানে কি আছে? লোম আছে, তার মানে কি লোমকূপ আছে, তার মানে কি আমাদের ত্বকে কি আছে? লোম আছে। আবার দেখো আমরা একটু ঘেমে গেলে কি ঘাম বের হয়, তার মানে কি আমাদের ত্বকে কি আছে? ঘাম আছে, তাই না? আমাদের মাথায় কি আছে? চুল আছে। তাহলে প্রত্যেকটা টিস্যুতন্ত্র কিন্তু আলাদা। ঠিক তেমনি উদ্ভিদেরও এই ধরনের বিভিন্ন ধরনের টিস্যুতন্ত্র দেখা যায়। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে প্রথম অংশটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস বলতে ত্বকটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, বাহ কি নাম, কার নাম? স্যাক্স, হ্যাঁ বিজ্ঞানী স্যাক্স। ওকে, আচ্ছা এপিডার্মিস মানে কি? উদ্ভিদের যে ত্বক, এই ত্বকটাকে বোঝানো হচ্ছে এপিডার্মিস। ঠিক আছে, এখন প্রত্যেকটা উদ্ভিদের ত্বক কি সেম রকম দেখতে? বলতো, আম গাছের যে ত্বক, এর সাথে কি সরিষা গাছের ত্বকের কোনো মিল আছে? বা ঘাসের ত্বকের কোনো মিল আছে? মিল নাই কিন্তু, তাই না? তো কোন উদ্ভিদের ত্বক কেমন সেটা আমাদের পড়তে হবে। তো যেমন আমি যদি বলি মাইরোসিন। তো মাইরোসিনের নামের মধ্যে কি আছে? দেখো, স আছে, র আছে। তাহলে এই স র থেকে আমরা মনে রাখতে পারি মাইরোসিনের উদাহরণ কি? সরিষা। তাহলে মাইরোসিন এ ত্বকটা কোথায় দেখা যায়? সরিষায় দেখা যায়। ওকে, এরপর আসো তিন সারি। মনে রাখো, তিন সারি ত্বক দেখা যায়। তিন সারি ত্বক দেখা যায় কোথায়? তিন সারি দেখা যায় করবি। ঠিক আছে, তো একসাথে মনে রাখতে পারো তিন সারি করবি। ওকে, এরপরে আসো ঘাস। মনে রাখো ঘাস ও নলখাগড়া। আচ্ছা, আমি কি আগে উদ্ভিদের নাম লিখে ফেলছি? আগে টিস্যুর নাম লিখি। মনে রাখো কর্ক ও সিলিকা, ঘাস ও নলখাগড়া। ঠিক আছে, তাহলে কর্ক এবং সিলিকা কোন উদ্ভিদের ত্বকে দেখা যায়? ঘাস এবং নলখাগড়াতে দেখা যায়। ঠিক আছে ভাইয়া, মানুষ খারাপ মনে করবে, ফুল সাউন্ড দিয়ে ক্লাস করতেছি। কেন খারাপ মনে করবে? কেন? এটা মানুষের নাম, এটা খারাপ মনে করার কি আছে? ঠিক আছে, ওকে। এরপর আসো আরেকটা ত্বকের নাম হচ্ছে বুলিফর্ম হচ্ছে আখ, ভুট্টা, গম। ঠিক আছে, তো এভাবে মনে রাখতে পারো বুলিফর্ম, আখ, ভুট্টা, গম। মিল আছে না একটা? বুলিফর্ম, আখ, ভুট্টা, গম। ওকে, আচ্ছা, আর কিছু কি আছে? আচ্ছা, সম্ভবত কেউ কল দিয়েছিল আর কি, বুঝছো তো। এখন দেখা যায় কিনা দেখো তো ঠিক করে, এখন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আমার ইয়েটা অফ হয়ে গেছিল আর কি। ওকে, এখন দেখতে পাচ্ছ কিনা এটা একটু বলো আমাকে। ঠিক আছে,
তাহলে আসো এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে প্রথম অংশটা আমরা কি পারলাম, আমরা পড়ছি এপিডার্মিস। এরপরে আসো আমাদের ত্বকে আর কি আছে, আমাদের ত্বকে এই যে যেমন ঘাম গ্রন্থি আছে, ঘাম গ্রন্থি আছে, তেল গ্রন্থি আছে, তো উদ্ভিদেরও এরকম অনেকগুলা গ্রন্থি আছে, ঠিক আছে। বা আমাদের এই যে ইয়ার কথা চিন্তা করে দেখো, আমাদের দেহে কি আছে, লোম আছে না, উদ্ভিদেরও কি অনেক উদ্ভিদের লোম দেখা যায়, অনেক উদ্ভিদের বিভিন্ন ধরনের ইয়ে দেখা যায়, ওই বিছুটি, আলকুচি, এই গাছগুলাতে কি রোম দেখা যায়, তাই না? তাহলে আসো বি নাম্বার যে বিষয়টা আছে উদ্ভিদে, সেটা হচ্ছে এপিডার্মাল, এপিডার্মাল উপবৃদ্ধি, এপিডার্মাল উপবৃদ্ধি দেখা যায়। তো এপিডার্মাল উপবৃদ্ধি বলতে কি কি দেখা যায়, যেমন এক নাম্বার আসো উদ্ভিদের রোম দেখা যায়, রোম দেখা যায়, রোম মানে তো বোঝো যে কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলোতে মানে কাটার মতো কিছু অংশ দেখা যায়, যেগুলোকে বলা হয় রোম। ওকে, এরপরে দুই নাম্বার হচ্ছে শল্ক, শল্ক, ঠিক আছে। শল্ক আসলে কি, শল্ক হচ্ছে এটা পাতলা ঝিল্লি সদৃশ এক ধরনের রোম, ঠিক আছে। তাহলে শল্ক মানে কি, শল্ক হচ্ছে পাতলা, এটাও এক ধরনের রোম, তবে এটা পাতলা ঝিল্লি হবে, এটা ঝিল্লিটা কেমন হবে, পাতলা ঝিল্লি, ঝিল্লি যুক্ত যুক্ত রোমকে বলা হয় কি, শল্ক। ওকে, এরপর আসো 3 নম্বর হচ্ছে ট্রাইক্রোম আছে, ট্রাইক্রোম, ঠিক আছে। এটাও এক ধরনের বিশেষ ধরনের রোম, ঠিক আছে, এটা বিশেষ ধরনের রোম, বিশেষ ধরনের রোমকে বলা হয় ট্রাইক্রোম। ওকে, 4 নাম্বার হচ্ছে দংশক্রম, দংশক রোম, ঠিক আছে। এই দংশক্রমের সাথে আমরা অনেকে হয়তো বা পরিচিত, একটা গাছ আছে, তোমরা চেনো কিনা দেখো তো, এই গাছটাকে তোমরা চেনো, গাছটার নাম হচ্ছে বিছুটি, বিছুটি গাছ চেনো তোমরা? বা আরেকটা গাছ আছে যার নাম হচ্ছে আলকুশি, আলকুশি, এই দুটা গাছকে তোমরা চেনো কিনা বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে বিছুটি আর এটা হচ্ছে আলকুশি, এই দুটা গাছকে তোমরা চেনো? চেনো তোমরা বিছুটি, আলকুশি, এই গাছগুলা চেনো? আচ্ছা, আমি বলে দিই, এগুলা কি বলছো, বিছুটি গাছের পাতা দিয়ে স্নান করা ভালো। আচ্ছা, রিমা ইসলাম চেনো না? আচ্ছা, আমি বলে দিই, বিছুটি, আলকুশি এই গাছগুলার যে পাতা আছে না, এই পাতাতে কিছু রোম দেখা যায়, ঠিক আছে। এই রোমগুলা যদি তোমার হাতের কোনো জায়গাতে লাগে বা দেহের কোনো জায়গাতে লাগে, সেই জায়গাটা খুবই চুলকায়, ঠিক আছে। বিছুটি নামটা শুনতে কেমন একটা না, বিচ্ছু টাইপের আর কি, ঠিক আছে। তো মানে যেইখানেই লাগুক তোমার হাতের, ঠিক আছে, বা গায়ের যেখানেই লাগুক, সেই জায়গাটা অনেক বেশি চুলকায়, ঠিক আছে। তো ছোটবেলায় কি করতাম, যখন স্কুলে ক্লাস 5-6-এ পড়তাম, সেই সময় স্কুল থেকে আসার পথে এই গাছগুলো পাইতাম আর কি, ঠিক আছে। তো এই গাছের পাতা হাতের এই অংশ দিয়ে ধরলে আসলে কিছুই হয় না, হ্যাঁ, যদি এই জায়গাগুলোতে লাগে তাইলে সমস্যা হয়, তাইলে চুলকায়, কিন্তু এই জায়গা দিয়ে যদি ধরা হয় তাহলে কিন্তু চুলকায় না, এই জায়গাটা অন্তত, ঠিক আছে। তো এটা হচ্ছে এই পাতাটা নিয়ে হাতে লুকিয়ে রাখতাম, পরবর্তীতে কোন একটা ফ্রেন্ডের গায়ে মাখাই দিতাম বা গালে কোথাও মাখাই দিতাম, ঠিক আছে। তো এটা এক ধরনের মজা ছিল। তো ওরে যে মাখাই দিতাম, ওর গা তো চুলকাতোই, আমার গা যে চুলকাইতো না, বিষয়টা এমন না, ঠিক আছে, যে আমি এই অংশ দিয়ে যদি আমার হাতের কোনো অংশে টাচ করি, তাহলে কি আমার হাতেও তো চুলকাইতেছে, তো আমার চুলকাইলে কি হবে, আরেকজনকে তো জ্বালাইছি, এটা হচ্ছে মেন বিষয়, বুঝছো, এটা আনন্দ ছিল ওই সময়। আচ্ছা, যাই হোক, তো এই বিছুটি, আলকুশি গাছে কি দেখা যায়, এই দংশক্রমটা দেখা যায়। ওকে, এরপরে আসো 5 নম্বর হচ্ছে পানিথলি, পানিথলি দেখা যায়। আচ্ছা, কি বলছো, এই মাখামাখির জন্যই এখন
পাওয়া যায় না, এই যে সত্য কথা বলছো, এখন আর দেখা যায় না কিন্তু, ঠিক আছে, এটা প্রচুর পাওয়া যায় তো আগে। আচ্ছা, এরপর আসো পানি থলি। পানি থলে বা পানি থলি মনে রাখো। তো একটা খুবই সহজ একটা নাম আছে তোমাদের বায়োলজি বইয়ে, নামটা ফার্স্টে বলে দিই। নামটা হচ্ছে মেসেন ব্রায়ান মেসেন ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম। নাম, ঠিক আছে। তাহলে পানি থলি, এটার এই উদ্ভিদ, এখানে একটা উদ্ভিদের নাম আমি বলছি, দেখো অনেক সহজ একটা নাম, নাম হচ্ছে মেসেন ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম, ঠিক আছে। যার বাংলা নাম হচ্ছে, এটাকে বলা হয় বরফ উদ্ভিদ। এটাকে কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় বরফ উদ্ভিদ, ঠিক আছে। তো বরফ উদ্ভিদ কেন বলা হয়? কারণ হচ্ছে এই উদ্ভিদে একটা থলে থাকে, ঠিক আছে, এই থলের মধ্যে পানি থাকে। হ্যাঁ, এই উদ্ভিদে একটা থলে আছে, এই থলের মধ্যে পানি থাকে এবং শীতকালে এই পানিটা বরফে পরিণত হয়, ঠিক আছে। এই কারণে এই উদ্ভিদটাকে বাংলায় বলা হয় বরফ উদ্ভিদ। তবে এটার ইংলিশ নাম হচ্ছে মেসেন ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি কি সম্পর্কে পড়লাম? আমরা এপিডার্মিস সম্পর্কে পড়লাম, আমরা এপিডার্মাল উপাঙ্গ সম্পর্কে পড়লাম, এবং এবার আমরা পড়বো এপিডার্মাল রন্ধ্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো এবার আমরা যে বিষয়টা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে এপিডার্মাল, সি নাম্বার হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। তো এপিডার্মাল রন্ধ্র, এটা দুই ধরনের রন্ধ্র দেখা যায়। এক নম্বর হচ্ছে পত্ররন্ধ্র, এবং দুই নম্বর হচ্ছে পানিপত্ররন্ধ্র। ঠিক আছে। তাহলে এপিডার্মাল রন্ধ্র এটা দুই ধরনের, একটা হচ্ছে পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পানিপত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্র এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, পানিপত্ররন্ধ্র সম্পর্কে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে। পানিপত্ররন্ধ্র মনে রাখো, দুই নম্বর হচ্ছে পানিপত্ররন্ধ্র, এটা সম্পর্কে আমি একটু বলে দিই। পানিপত্ররন্ধ্র, দেখো পত্ররন্ধ্রের কাজ কি? ফার্স্টে আমরা পত্ররন্ধ্রের কাজটা কি সেটা আমরা দেখি। একটা পাতার, এটা হচ্ছে উপরের পৃষ্ঠ, এটা হচ্ছে নিচের পৃষ্ঠ। নিচের পৃষ্ঠে কিছু রন্ধ্র দেখা যায় যেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র, ঠিক আছে। এবং কিছু কিছু পাতার ক্ষেত্রে, সব পাতায় না, কিছু কিছু, হ্যাঁ আর অল্প কিছুক্ষণ ক্লাস হবে, কিছু কিছু পাতার ক্ষেত্রে পাতার যে কিনারাটা থাকে, এই কিনারাতে কিছু রন্ধ্র থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় পানিপত্ররন্ধ্র। তো পানিপত্ররন্ধ্র এটার কাজ কি তাহলে? পানিপত্ররন্ধ্রের কাজ হচ্ছে পানি পাতার কিনারা দিয়ে বের করে দেয়, পাতার কিনারা দিয়ে বের করে দেয়, ঠিক আছে। এবং এই পাতার কিনারা দিয়ে পানিটা বের করার পদ্ধতিটাকে বলা হয় গাটেশন, ঠিক আছে। এ পদ্ধতি গাটেশন নামে পরিচিত। এই পদ্ধতি কি নামে পরিচিত? এই পদ্ধতিটা পরিচিত গাটেশন নামে। ওকে, এবং পানিপত্ররন্ধ্র এটা কোন কোন উদ্ভিদে দেখা যায় এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। মনে রাখো, গাটেশন কোথায় দেখা যায়? এটা মনে রাখো, প্রেমের ঘটকে দেখা যায়। গাটেশন সম্পর্কে মনে রাখো, গাটেশন হচ্ছে প্রেমের ঘটক। ওকে, তো প্রেমের মানে কি? প্রেমেরতে মনে রাখো প্রিমুলা, ঘতে ঘাস, টতে টমেটো, কতে কচু। এই চারটা উদ্ভিদে কি দেখা যায়? এই পানিপত্ররন্ধ্রটা দেখা যায়, ঠিক আছে। তাহলে মনে রাখো প্রেমের ঘটক। ওকে, এবং লাস্ট ওয়ান, ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো পানিপত্ররন্ধ্রটা কি। আমি লাস্ট ওয়ানে যাই, সেটা হচ্ছে পত্ররন্ধ্র। এই বিষয়টা একটু পড়াই। পত্ররন্ধ্র তো নর্মালি সকল উদ্ভিদে দেখা যায়, তাই না?
পত্ররন্ধ্র মোটামুটি সকল উদ্ভিদে দেখা যায়। আচ্ছা মুছে দিই তাহলে এটা। পত্ররন্ধ্র মোটামুটি সকল উদ্ভিদে দেখা যায়। পত্ররন্ধ্রের প্রকারভেদ, পত্ররন্ধ্রটা দেখতে কেমন সেটা একটু তোমাদের দেখাই। এটা সম্ভবত তোমাদের নবম অধ্যায়ে দেখাইছি, তারপরেও আরেকবার একটু রিপিট করি স্বল্প সময়ের মধ্যে। পত্ররন্ধ্রে প্রথমে একটা রন্ধ্র দেখা যায় এবং রন্ধ্রকে রক্ষা করার জন্য দুই পাশে কি থাকে, দুই পাশে থাকে রক্ষী কোষ, ঠিক আছে। এবং রক্ষী কোষে নিউক্লিয়াস থাকে, দুই পাশে দুইটা নিউক্লিয়াস থাকে এবং অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে দেখো এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে রক্ষী কোষে কি কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে এবং নিউক্লিয়াস আছে। এবং এই রক্ষী কোষকে সহায়তা করার জন্য চারপাশে থাকে সহকারী কোষ, এগুলাকে বলা হয় সহকারী কোষ, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে সেই রন্ধ্রটা, এটাকে বলা হয় রন্ধ্র। এরপরে এর উপরে এটাকে বলা হয় রক্ষী কোষ, এটাকে বলা হয় রক্ষী কোষ এবং এটাকে বলা হয় সহকারী কোষ, এটাকে বলা হয় সহকারী কোষ, ঠিক আছে। তো মনে রাখো এই যে সহকারী কোষ, এটার আরেকটা নাম হচ্ছে সাবসিডিয়ারি কোষ, এটার আরেকটা নাম হচ্ছে সাবসিডিয়ারি কোষ, সাবসিডিয়ারি কোষ। তো মনে রাখো এই সাবসিডিয়ারি কোষের উপর ভিত্তি করে পত্ররন্ধ্র আবার কয়েক ধরনের। সাবসিডিয়ারি কোষের ওপর ভিত্তি করে পত্ররন্ধ্রের প্রকারভেদ, ঠিক আছে। সাবসিডিয়ারি কোষের উপর ভিত্তি করে পত্ররন্ধ্রের প্রকারভেদ গুলা কি কি? এক নম্বর হচ্ছে, এক নম্বর মনে রাখো ডায়াসাইটিক, ডায়াসাইটিক। দুই নম্বর হচ্ছে প্যারাসাইটিক, প্যারাসাইটিক, ঠিক আছে। তো এখানে ডাই কথাটার অর্থ কি বলো দেখি? ডাই কথাটার অর্থ হচ্ছে দুই, আবার প্যারা কথাটার অর্থ হচ্ছে পাশে, ঠিক আছে। তো মনে রাখো এটা তো পত্ররন্ধ্রের রন্ধ্র, এটা হচ্ছে রক্ষী কোষ এবং এটার উপরে পত্ররন্ধ্র সাবসিডিয়ারি কোষ অর্থাৎ সহকারী কোষ যদি দুইটা থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডায়াসাইটিক, ঠিক আছে। তাহলে এই পত্ররন্ধ্র এটা যদি দুইটা থাকে, সরি সহকারী কোষ এটা কয়টা থাকবে? দুইটা থাকবে। দেখো এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। কিন্তু ডায়াসাইটিক মানে কি, সহকারী কোষের সংখ্যা কয়টা হবে? সহকারী কোষ হবে দুইটা। আবার প্যারাসাইটিক মানেও সহকারী কোষের সংখ্যা হচ্ছে দুইটা, ঠিক আছে। তাহলে ডায়াসাইটিক হলেও দুইটা, প্যারাসাইটিক হলেও দুইটা, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা একটু চিত্রের মাধ্যমে দেখাই। দেখো এটা হচ্ছে রন্ধ্র, এটা হচ্ছে রক্ষী কোষ এবং এখানে সহকারী কোষটা হবে এইদিকে। হ্যাঁ, ডায়াসাইটিকের ক্ষেত্রে কোন দিকে হয়েছে দেখো, উপরের দিকে, আর প্যারাসাইটিকের ক্ষেত্রে পাশের দিকে, ঠিক আছে। এখানে প্যারা কথাটার অর্থ হচ্ছে পাশে বা প্যারালাল বা সমান্তরাল, এই কথাটা আমরা বলতে পারি। এটা কিভাবে থাকবে? সমান্তরাল হিসেবে থাকবে, সমান্তরাল। কার সমান্তরাল? রক্ষী কোষের সমান্তরাল, ওকে। আর ডায়াসাইটিক এটা কিভাবে আছে বলতো? এটা অবশ্যই লম্বভাবে আছে, লম্বভাবে আছে। কার লম্বভাবে? এই যে রক্ষী কোষের লম্বভাবে, ঠিক আছে। রক্ষী কোষ এই বরাবর আছে, সাবসিডিয়ারি কোষটা এই বরাবর আছে, তার মানে কি লম্ব বরাবর আছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, ওকে। এরপর আসো ডায়াসাইটিক গেল, প্যারাসাইটিক, এরপরে অ্যানাইসোসাইটিক, অ্যানাইসোসাইটিক। অ্যানাইসো মানে হচ্ছে এটা যদি দুই হয় এই দুটা, অ্যানাইসো মানে হচ্ছে তিনটা। সহকারী কোষের সংখ্যা কয়টা? সহকারী কোষ হচ্ছে তিনটা, এই যে রন্ধ্র, এই যে রক্ষী কোষ এবং সহকারী কোষ কয়টা? সহকারী কোষ হচ্ছে তিনটা, এটা হচ্ছে অ্যানাইসোসাইটিক, ওকে। এরপরে 4 নাম্বার, সরি 3 নাম্বার, 4 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে টেট্রাসাইটিক, টেট্রাসাইটিক। দেখো টেট্রা মানে কি? টেট্রা মানে হচ্ছে 4, টেট্রা মানে আমরা জানি 4। তাহলে এই যে এখানে যে রক্ষী কোষটা আঁকাইছি, পত্ররন্ধ্রটা আঁকাইছি, এটা কি টেট্রাসাইটিক, তাই না? তাহলে এখানে রক্ষী কোষের সংখ্যা কয়টা হবে? রক্ষী কোষ তো দুইটাই হবে, তবে সাবসিডিয়ারি কোষ কয়টা হবে? সাবসিডিয়ারি কোষ হবে 4টা, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে, তাহলে কি কি গেল? ডায়াসাইটিক, প্যারাসাইটিক,
অ্যানাইসোসাইটিক, টেট্রাসাইটিক, আরেকটা হচ্ছে অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক অ্যানোমোসাইটিক মানে কি? দেখো নামের মধ্যে আছে নো, নামের মধ্যে আছে নো, ঠিক আছে? নো মানে কি? না। তার মানে কি এখানে কোনো ধরনের সাবসিডিয়ারি কোষ নাই, এখানে কি আছে? শুধুমাত্র রক্ষী কোষটা আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সাবসিডিয়ারি কোষের ওপর ভিত্তি করে রক্ষী কোষের প্রকারভেদ, ঠিক আছে? ওকে, তাহলে বুঝতে পারছো? তোমরা বলো তো বুঝতে পারছো কিনা, বলো আমাকে। আচ্ছা, এটা না আরেকটা প্রকার আছে 5 নাম্বার, আরেকটা হচ্ছে 6 নাম্বার হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক, ঠিক আছে? এখানে অ্যাক্টিন কথাটার অর্থ হচ্ছে রশ্মি। অ্যাক্টিন কথাটার অর্থ কি? রশ্মি। যদি সাবসিডিয়ারি কোষ অনেকগুলা থাকে, এটা হচ্ছে রক্ষী কোষ, এটা হচ্ছে রক্ষী কোষ। এখন সাবসিডিয়ারি কোষ যদি অনেকগুলা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাক্টিনোসাইটিক, বা রশ্মির মতো যদি থাকে অনেকগুলা, সেটাকে আমরা বলি অ্যাক্টিনোসাইটিক। ওকে, হ্যাঁ বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আমরা এতটুকুই রাখি। আমরা শুধুমাত্র কি পড়লাম বলতো? আমরা পড়ছি এপিডার্মাল টিস্যুতন্ত্র। আমাদের এখনো বাকি আছে গ্রাউন্ড মেরিস্টেম এবং ভাস্কুলার বান্ডল। এখনো 2 ধরনের টিস্যুতন্ত্র বাকি আছে, ওই 2টা পড়তে পারলে আমাদের এই অধ্যায়টা শেষ হবে, বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। ওকে, ঠিক আছে।